এতক্ষণে আমরা যে বিষয়টা বুঝতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে মানে একটা গ্রাফ একটা সমীকরণ দেওয়া থাকবে, ওইটাকে গ্রাফে কিভাবে প্লট করা যায়। এবার আমরা দুইটা সমীকরণ নিয়ে ডিল করব। আচ্ছা, দুইটা সমীকরণের আমরা সাপোজ লেটস সি এইটা একটা সমীকরণ, এটা একটা সরলরেখা। তো সরলরেখার যে মিডল পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু দুইটা সরলরেখার জন্য সেম। আসলে এটা তার একটা ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা হচ্ছে এই দুইটা সমীকরণের সমাধান। ঠিক আছে? তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা একটা সমাধান করি, তাহলে একটা একটা এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টটা আসলে দুইটা রেখার ছেদবিন্দু। সাপোজ লেটস সি আমরা আমরা হচ্ছে নিলাম আহ দুইটা সমীকরণ নিলাম। তো এটা একটু সলভ করার চেষ্টা করি। y ইকুয়াল 3x, তো 3x এখানে বসাই দিলাম, প্লাস এর সমান সমান x প্লাস এর 1। তাহলে হচ্ছে এখানে কি দাঁড়ালো, সমান সমান x, তাহলে দিয়ে গেল হচ্ছে 2x সমান সমান 1। তাহলে x ইকুয়াল টু কত আসবে, হাফ। x ইকুয়াল টু হাফ আসবে, x ইকুয়াল টু হাফ আসছে। এবার হাফটাকে ওখানে বসাই দিই, তাহলে y এর মান পেয়ে যাবো। তাহলে y আসবে, y সমান সমান 3/2, দ্যাট মিন্স 1.5। তাহলে x সমান সমান আসলো কত, 0.5, আর y আসলো হচ্ছে 1.5। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করি। এবার আমরা x এর বিভিন্ন মান বসাই, y এর বিভিন্ন মান পাই। দেখি এবার x এর মান সাপোজ লেটস সি 1 বসাই, y এর ভ্যালু তখন কত আসবে বলো। এই সমীকরণটা নিয়ে ডিল করতেছি। এই সমীকরণটা হচ্ছে এখানে ইনপুট দেব, আর এই সমীকরণটা হচ্ছে আমরা কোথায় ইনপুট দিব, এইখানে। তাহলে হচ্ছে পাবো x এর মান যদি y, তখন y এর ভ্যালু হচ্ছে 3। x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু কত, x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু হচ্ছে 6। x এর ভ্যালু যখন 3, y এর ভ্যালু হচ্ছে 9। এখানে x এর ভ্যালু যখন হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 2। x এর ভ্যালু যখন হচ্ছে 0, y এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু যখন হচ্ছে 3, তাহলে y এর ভ্যালু হচ্ছে 4। এবার একটু এগুলোতে প্লট করি। x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু কত, 3। x এর ভ্যালু যখন হচ্ছে 1, y এর ভ্যালু কত, 3। দ্যাট মিন্স এখানে হ্যাঁ 1। x এর ভ্যালু যখন হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 6। x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু 6, একদম এখানে। x এর ভ্যালু যখন হচ্ছে 3, y এর ভ্যালু কত হয়, 9। x এর ভ্যালু যখন হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 9। আশা করি বুঝতে পারছি। এইবার এই তিনটাকে প্লট করলে কিন্তু একটা সরলরেখা হবে। এবার এটা নিয়ে একটু ডিল করি। x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু কত হয়, 2। x এর ভ্যালু যখন হচ্ছে 1, y এর ভ্যালু কত হয়, 2। দ্যাট মিন্স এখানে এটা অন্য একটা কালি দিয়ে একটু ইয়ে করি, 2 এখানে। x এর ভ্যালু যখন হচ্ছে 0, y এর ভ্যালু কত হয়, 1। দ্যাট মিন্স এখানে এখানে x এর ভ্যালু যখন হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 4। x এর ভ্যালু যখন হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 4। দ্যাট মিন্স এখানে এখানে x এর ভ্যালু যখন হচ্ছে 4। এইবার আমরা দুইটাকে ইয়ে করি, তাহলে এই তিনটা বিন্দু যদি একটা কানেক্ট করার চেষ্টা করি, তাহলে এই তিনটা বিন্দু কানেক্ট করলাম এটাতে। এই যে তিনটা বিন্দু কিন্তু কানেক্ট হয়ে গেল। এবার সাদা বিন্দুগুলোকে আবার আরেকটা রেখা দ্বারা কানেক্ট করি। সাদা বিন্দুগুলো হচ্ছে আরেকটা রেখা দ্বারা যদি কানেক্ট করার চেষ্টা করি, এই যে মোটামুটি এখানে, মোটামুটি এখানে। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করে দেখছি, আমরা কোথায় দুইটার ছেদবিন্দু পাইছি বলতো। দুইটা ছেদবিন্দু পাইছি কিন্তু এইখানে, এখানে না। এই বিন্দুর আসলে কি, এই দেখো, x এর ভ্যালু যখন হচ্ছে হাফ, দ্যাট মিন্স হাফ, একদম হাফ। এই যে x এর ভ্যালু যখন হচ্ছে হাফ, হাফ, y এর ভ্যালু তখন কত হয়, y এর ভ্যালু হচ্ছে 1.5। দ্যাট মিন্স 2 এবং 1 এর মাঝখানে, একদম এখানে। তাহলে এই বিন্দুটা কত আসবে, 0.5 থেকে 1.5। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখানে আমার যে সরলরেখাটা এক্সাক্ট সুন্দর হয় নাই, এ কারণে এরকম হয়েছে। যদি সুন্দর হইতো একটু সুন্দর দেখাইতো আর কি। সমস্যা নাই, আমি নেক্সট ডে আরো কয়েক কিছু যখন আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করবো বইয়ের কিছু ম্যাথ, তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখানে মূলত এইগুলোই ইয়ে করতেছে। হ্যাঁ, দুটো সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে এটা সমাধান করার জন্য এই গ্রাফের মাধ্যমে, আর কিছু না। সাপোজ লেটস সি এটা একটা সমীকরণ। হ্যাঁ, এটা একটা সমীকরণ, এই সমীকরণে এটা একটা সমীকরণ, আবার এটা একটা সমীকরণ। এই সমীকরণের মধ্যে আমরা যখন এখানে প্লট করছি, তখন হচ্ছে সেটা সাধারণ বিন্দু পেয়েছে, এই যে পি। পি পয়েন্টটা আসলে কোথায়, পি পয়েন্টটা আসলে হচ্ছে
এখান থেকে এতটুকু আর এতটুকু, তার মানে পি পয়েন্টটা কি তার ছেদবিন্দু। এভাবে এগুলা নির্ণয় করা যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে নেক্সট এরকম সবগুলাই মোটামুটি এরকম ছিল। তো এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সমীকরণটা প্লট করার পরে কিছু কিছু ক্ষেত্রে ত্রিভুজ উৎপন্ন হয়। তো ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা বেসিক থাকে, সেই বেসিকটা আমি দেখাবো, কিন্তু তোমাদের বইয়ে নাকি এরকম বেসিক নাই। বেসিকটার জন্য আমি বলি, সেটা হচ্ছে সাপোজ আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা রেখা। রেখা হচ্ছে, এটা হচ্ছে কি একটা ত্রিভুজ না? এটা একটা ত্রিভুজ না? সাপোজ এটা তো 0 0। এখানে কিন্তু সবগুলা রাশি কত, এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু সবগুলারই শূন্য। ওয়াই এর ভ্যালু সবগুলো শূন্য না? তাহলে এখানে কত 1 2 3। এই বিন্দুতে কিন্তু ওয়াই এর ভ্যালু সবগুলোই শূন্য, তাহলে এখানে কত হচ্ছে 4। আবার এখানে যদি নেই 1 2 3, এখানে এখানে যদি নেই তাহলে হচ্ছে 1 2 3 4। এখানে কিন্তু এক্স এর মান শূন্য। এরকম যখন কন্ডিশন দাঁড়াবে তখন আমরা কে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফর্মেটে যদি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ, মানে এতটুকু হচ্ছে এ। আর ওয়াই অংশের কর্তিত অংশ কত বি, এতটুকু অংশ কত হবে বি। তাহলে আমরা হচ্ছে এ আর বি যখন পাওয়া যাবো, তখন আমরা জানি কি হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ভূমি কত, ভূমি হচ্ছে 4, আর উচ্চতা কত 4। তাহলে কত 4 4 16, আর 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 8, 8 বর্গ একক। এরকম আমরা কিছু ম্যাথ সামনে দেখবো। আগে একটু নিয়ে দিলাম। আচ্ছা, 1 নম্বর ম্যাথটাকে আমি একটু যদি বড় করি, তারপর এখানে কি বলছে, এখানে বলছে নিম্নলিখিত বিন্দু গুলো ছক্কাগজে স্থাপন করে এবং কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত তা লিখি। কোন পাদে মানে কি জানো, কোন চতুর্ভাগে। আচ্ছা, আমাদের হচ্ছে সেই চিরা, এটা নিয়ে নিলাম, এটাকে একটু বড় করে দিলাম। তো এটা বলছে তারা এখানে উপস্থাপন করার জন্য বিষয়, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এগুলো তাহলে 3 0 বলো, 3 0 কোথায় আছে? এক্স অক্ষ 3, এক্স অক্ষের ডান দিকে না? তাহলে কয় ঘর, 3 ঘর এখানে। আর 0 ওয়াই অক্ষ, 0 মানে কি উপরে যাবে না? তাহলে বিন্দুটা কোথায় এখানে? বলো এই 3 0 কোথায় অবস্থিত? একদম এক্স অক্ষে, এক্স অক্ষের উপরে। এই যে এক্স অক্ষের উপরে তো নির্ণয় করছি। এবার আমরা এটা তুমি করো, এবার আমরা হচ্ছে এটা করবো, এইটা 6 4 বলো, 6 4 কোথায় অবস্থিত? এখানে 6 আর 4 উপরের দিকে, এই যে এখানে। তাহলে 6 4, তাহলে এটা কোন পাতে অবস্থিত? কোন পাতে মানে হচ্ছে কোন চতুর্ভাগে। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এটা হচ্ছে, তাহলে লিখবো যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এবার সাপোজ -7 4, এটা যদি করি, -7 4 কোথায়? -7 এক্স, এক্স এর মান কত? -7। তাহলে বামে না ডানে? বামে। বামে -7 কোথায়? এখানে। তারপরে 4 উপরের দিকে, নিচের দিকে ওয়াই পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ মান কোন দিকে? উপর দিকে, তাহলে 4। কয় ঘর যাবো? 4 ঘর। 1 ঘর 2 ঘর 3 ঘর 4, ইট মিনস একদম এখানে। তার মানে হচ্ছে -7 4 এখানে। বাকিগুলো আশা করি সবাই। আর এটা কোন চতুর্ভাগে বলো তো? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ। আশা করি বুঝাতে পারছি। এবার নেক্সট আমরা হচ্ছে 2 নম্বরটা সলভ করবো। 2 নম্বর ম্যাথটাতে ওনারা বলার চেষ্টা করছে হচ্ছে, আচ্ছা, বলছে যে ছক কাগজ যেহেতু বলছে, আবার ছক কাগজ সকায় নেন না, কোনো কথা হবে না। ছক কাগজে নিয়ে নিলাম। এখানে তারা কি বলছে, ছক কাগজে এক্স ও, এটা কিন্তু ও বিন্দু, ও এক্স এবং ওয়াই ও পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি, যা তৃতীয় পাদে অবস্থিত। যে কোনো 5টা বিন্দু স্থাপন করি যেটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। তার ফার্স্ট চতুর্পাদ, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় পাদে আমরা 4টা বিন্দু র্যান্ডমলি স্থাপন করতে পারি, সেটা হচ্ছে সবগুলাই মাইনাসে থাকে। সাপোজ আমি নিলাম হচ্ছে এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলাম, আহ এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলাম। তাহলে এই বিন্দুগুলোর অবস্থান কোথায়? এই বিন্দুর অবস্থান বলো, এই বিন্দুটার অবস্থান কোথায় হবে? এক্স অক্ষর দিকে কয় ঘর গেছে? 5 ঘর না? মাইনাসে না প্লাসের? মাইনাসে। ওয়াই অক্ষর দিকে কয় ঘর গেছে বলো? এতটুকু। তাহলে এটা যদি সমান হয় ওয়াই অক্ষ বরাবর -2, তাহলে লিখতে পারি -2।
এইবার এই বিন্দুটার অবস্থান কোথায় বলো? এক্স অক্ষর দিকে কয় ঘর? -2। আর ওয়াই অক্ষর দিকে কয় ঘর? -4 ঘর। তাহলে -4 এখানে। আশা করি বুঝতে পারছো। তো সেম গুলো বাকিগুলো তোমরা আশা করি পারবা। এখন যদি বলো যে প্রথম চতুর্ভাগে সাপোজ র্যান্ডমলি আমরা চুজ করলাম যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার অবস্থান কোথায় হবে বলো? এই বিন্দুটার অবস্থান, তাহলে এই বিন্দুটার অবস্থান হবে এখানে। এক্স অক্ষ থেকে কয় ঘর? 3 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এক্স এর মান কত হবে? 3। ওয়াই এর মান কত হবে? 4 ঘর, কারণ ওয়াই অক্ষর দিকে কয় ঘর আছে? 4 ঘর। তাহলে 4। এটা কোন পাদে অবস্থিত? প্রথম পাদে, আর এটা হচ্ছে তৃতীয় পাদ। আশা করি বুঝতে পারছি। এবার আর 3 নম্বর ম্যাথ। আচ্ছা, এইবার এইগুলা দেওয়া আছে, এগুলা বলে যে সমীকরণে কনভার্ট করার জন্য, ঠিক আছে? বিষয়টা তো অনেক সহজ, অত কঠিন বিষয় না। আমরা যদি একটু সলভ করি তাহলে এই জিনিসটা একটু মাথায় ঢুকবে আশা করি। তো আস্তে ধীরে আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে বলছে যে নিচের বক্তব্যগুলিকে রৈখিক সমীকরণের আকারে প্রকাশ করো, ঠিক আছে? তো কি বলছে যে 3টি খাতা 2টি পেনের মোট দাম 55 টাকা, ঠিক আছে? আর 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। খুবই সহজ। আমরা ঐকিক নিয়ম করতাম না, এখানে ঐকিক নিয়ম ছাড়া আর কিছুই না। সাপোজ এখানে খাতার পেন, তো আমরা কি খাতাকে এক্স দ্বারা প্রকাশ করবো? খাতা সমান সমান এক্স। আর পেনকে আমরা কি দ্বারা প্রকাশ করবো বলো? ওয়াই দ্বারা। তাহলে আছে খাতা খাতা এক্স, হ্যাঁ, X টাকা। খাতার দাম ধরলাম X টাকা। কত টাকা আমরা জানি না, বাট কয়টা খাতা এটা কিন্তু জানি। তাহলে খাতা কয়টা? 3টা। একটার দাম যদি হয় X টাকা, তাহলে 3টার দাম কত হবে? 3X টাকা। 3 গুণ হবে। একটা পেনের দাম যদি হয় ওয়াই টাকা, তাহলে হচ্ছে 3টা। কয়টা পেন? 2টা পেন। 2টা পেনের দাম কত হবে বলো? 2Y টাকা। বলছে কি 3টা খাতা এবং 2টা পেনের মোট দাম কত? 55 টাকা। তাহলে মোট দাম মানে কি? যোগ। তাহলে 3X প্লাস এর 2Y সমান সমান 55। দেখতে পারি? দেখতে পারি। এবার আশা করি এতটুকু পার্ট কমপ্লিটেড। এবার এখানে বলছি 4টি খাতা ও 3টি পেনের মূল্য। তাহলে একটা খাতা যদি হয় X টাকা, তাহলে 4টা খাতার দাম কত হবে বলো? 4X। আবার 3টা পেনের দাম, একটা খাতা পেনের দাম যদি হয় Y টাকা, তাহলে 3টা পেনের দাম কত হবে? 3Y টাকা। 3Y টাকা। 4টা খাতা ও 3টা পেনের দাম কত হয়? 75 টাকা। এই যে এই যে সমীকরণ নির্ণয় হয়েছে। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই দুইটা সলভ করলে তোমরা হচ্ছে পারবা, মনে করতে পারবা। এবার বলছে যে আচ্ছা, তোমরা এখানে এক্স এবং ওয়াই দিছি না, তোমার যা খুশি তুমি হচ্ছে জেড দিতে পারো, পি দিতে পারো, কিউ দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। 1 নম্বর ডান। এবার আসো 2 নম্বর। তো 2 নম্বর ম্যাথটা করার আগে আমি একটা জিনিস আগে ক্লিয়ার হয়ে নিই। সেটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা একটা করে, হ্যাঁ। 2 নম্বর ম্যাথে কি বলছে বলো? 2 নম্বর ম্যাথে বলছে যে দুইটি সংখ্যার যোগফল সাপোজ এবং দুইটি সংখ্যার বিয়োগফল 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 আচ্ছা, দুইটি সংখ্যার যোগফল 80। ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 আচ্ছা, সাপোজ লেটস সে আমরা দুইটা সংখ্যা ধরে নিলাম। একটা সংখ্যা হলো এক্স আর একটা সংখ্যা ওয়াই। তাহলে দুইটা সংখ্যার যোগফল কত? ওয়াই প্লাস এর এক্স সমান সমান 80। আচ্ছা, ওয়াই প্লাস এর এক্স সমান 80। এখানে কি বলছে? দুইটি সংখ্যার বিয়োগ মাইনাসের বিয়োগ সংখ্যা একটা ফল আসবে। ফলটা হচ্ছে 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20। 3 গুণ বড় সংখ্যাটির থেকে 3 গুণ বড় দুটির বিয়োগ ফল। ওই সংখ্যা দুটির বিয়োগফল কত? বিয়োগফল বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি বেশি। আচ্ছা, বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। এখানে একটা জিনিস আগে আমাকে ক্লিয়ার করতে হবে যে দুইটি সংখ্যার যোগফল এত, তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা থেকে কিন্তু ছোট সংখ্যাটা বিয়োগ যায়, তাহলে তো বিয়োগফল পাবো, তাই তো? এক্স আমার বড় হইতে পারে, ওয়াই ও বড় হইতে পারে। এক্স যদি বড় হয় তাহলে আমার ধরাটা ভুল ছিল, তখন মাইনাস চলে আসবে, এটা সমস্যা নাই। ধরে নিলাম ওয়াই এর সংখ্যাটা হচ্ছে বড়, যেখানে ওয়াই ওয়াই বড় এক্স থেকে। এখানে কি বলছে? তাহলে দুটির বিয়োগ ফলের 3 গুণ বড় বড় সংখ্যাটি থেকে 20 বেশি। তাহলে 3y প্লাস এর 20। আশা করি বুঝতে পারছি। এখানে কি বলছে? আমি আগে জিনিসটা ক্লিয়ার করি। দুইটি সংখ্যার যোগফল 80, তার মানে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে সংখ্যাটা কিন্তু প্লাসের 80। মানে এখানে এতটুকু বলছে।
এতটুকু পার্টে এটাই বলছে 80। আর বলছে ওই সংখ্যা দুটির বিয়োগ ফলের 3 গুণ বড় সংখ্যাটি। আচ্ছা আমরা জানি কি বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হয়, যদি সংখ্যা না হয় তাহলে মাইনাস চলে আসবে, বিষয়টা তো ইজি। তাহলে আমরা ধরে নিলাম বড় সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে ওই সংখ্যাটা বড় সংখ্যাটি কত গুণ হবে? 3 গুণ, তার থেকে আরো কত বেশি? সংখ্যাটি থেকে 20 বেশি, বড় সংখ্যাটি 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি, এই যে 20 বেশি। 2 কমপ্লিটেড। এবার আসো 3। কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশের মান হয় 7/9 এবং ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশের মান হচ্ছে হাফ। আচ্ছা এবার বলো, এবার বলো যে সংখ্যার লব এবং হর, তাহলে লব ধরে নিলাম হচ্ছে লব, লব এক্স এবং হর ওয়াই। আমরা জানি কি হর সবসময় নিচে থাকে, তাহলে লিখতে পারি লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে, তাহলে এক্স প্লাস এর 2 ওয়াই প্লাস এর 2 বলছে 2 যোগ করলে, যোগ করছি। তারপরে ভগ্নাংশের মান হয় কত? 7/9। এবং ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে, তাহলে এক্স মাইনাস এর 3 ওয়াই মাইনাস এর 3। বলছে যে লব এবং হর উভয় থেকে কি আমরা কি করব? 3 বিয়োগ করব, বিয়োগ করতে বলছে, তখন ভগ্নাংশের মান কত হয়? হাফ। এই যে 3 কমপ্লিটেড। এবার আসো 4। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশক অঙ্কটির এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্ক দুইটিকে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। তাহলে কি বলছে? আবার একটু পড়ে নি। এখানে কি বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি একক অঙ্কের দ্বিগুণ। সাপোজ সংখ্যা দুইটা নিলাম হচ্ছে এক্স এবং ওয়াই, যেহেতু দুইটাই আছে বলছে। এখানে কি বলছে? 2টি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটির এককের অঙ্কের দ্বিগুণ। আচ্ছা এক যত হবে ওয়াই তার কত গুণ? দ্বিগুণ, দ্বিগুণ। তাহলে x যদি হয় y কত হবে? y সমান সমান 2x হবে, দ্বিগুণ। অঙ্ক দুটিকে উল্টে লিখলে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির অপেক্ষা 27 কম। সংখ্যা দুটিকে উল্টে লিখলে, সাপোজ এক্স ওয়াই আছে, তো এটাকে যদি আমরা উল্টাই লিখি তাহলে ওয়াই এক্স যদি লিখি তাহলে কি পাবো? সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম। তার মূল সংখ্যাটা কত ছিল? এক্স ওয়াই না? এক্স ওয়াই থেকে কত কম? -27। আশা করি বুঝতে পারছি। তাই বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশক এর অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। ওকে, দ্বিগুণ। অঙ্ক দুটিকে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তার মূল সংখ্যাটি অপেক্ষা কত কম? 27 কম। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা পরেরটাতে চলে যাই। এইবার এক্স অক্ষের উপর, আচ্ছা এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখা। এটা এত কঠিন বিষয় না, ইজি আছে। আমরা এটা একটা আরেকটা নিয়ে নিলাম। এক্স অক্ষের উপর 4টা বিন্দু, তাই তো? তাহলে এক্স অক্ষের বিন্দু এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, তাহলে বিন্দু কত হবে বলো? 3 0। এটা কত হবে? এটাকে কত হবে? 4 0 4 0, এই যে 6 0, এই যে এটা এরকম যেগুলো 0। আর ওয়াই অক্ষের উপর 4টা বিন্দু নেই মানে কি? এক্স এর মান 0, তাহলে সাপোজ এটা হবে, এটা হবে, এটা হবে, তাহলে কত? 3 0 0 3। এক্স এর মান গুলা কত হবে? 0। এটা কত হবে? 0 6 0 7, এরকম। চোখের বুঝতে পারছি। প্রতিটি পাতে অবস্থিত 4টি করে বিন্দু রয়েছে না, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, সাপোজ লেটস সি 3 4। 3 4 কোথায় হবে? এখানে, এই যে 3 4 এখানে। এটা হচ্ছে প্রথম পাদে, প্রথম পাদে। এখানে যত বিন্দু দেখবা সব হচ্ছে প্রথম পাদে। আর এখানে যদি নেই তাহলে দ্বিতীয় পাদে, এখানে নিলে তৃতীয় পাদে, এখানে চতুর্থ পাদে। এখানে একটা যদি নিব তাহলে হচ্ছে নিলাম 5 এবং 2, তাহলে মাইনাসের 5 আর 2। এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখানে নিব, এখানে যদি নিই 5 আর -4 নিলাম, তাহলে -5 আর হচ্ছে 4, -4। বেশ, চতুর্থ পাদ দেখানো দরকার নেই। এখানে বলো একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 অক্ষ এবং 7 অক্ষ বিন্দু দুই স্থানাঙ্ক। এটা অলরেডি দেখাই ফেলছি, এটা